নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতার ত্রয়োদশ পর্ব পড়ে শোনাচ্ছি। আসুন আজ অন্যান্য পর্বগুলির মতো এটিও শুনে সাথে থাকবেন। মেয়ে গাড়িতে শুধু বউকেই তুলে দেয় না প্রবোধ, সব ছেলে মেয়ে কটাকেই তুলে দেয়। মালপত্র তো বটেই। নিজে হাত পা ঝেড়ে পাশের কামরায় বসে মনে মনে চিন্তা করতে থাকে, কি করে আবার অবস্থা আয়ত্তে আনা যাবে। নিতান্তই যে হাত পুড়িয়ে রেঁধে খাওয়ার এবং তৎপরে মামির বাড়ি গিয়ে গিয়ে খাওয়ার যন্ত্রণাতেই বউকে আনতে গিয়েছিল সে, এবং গিয়ে মাত্র দেখতে না পেয়ে মেজাজ বিগড়ে গিয়েছিল, সেটাই বোঝাতে হবে বিশদ ব্যাখ্যায়। তাছাড়া শরীর খারাপের ভানও করতে হবে একটু, নচেত যে পাষাণ মেয়ে মানুষ মন গলবে না। আশ্চর্য এই, বউ যতই বেচাল করুক আর প্রবোধ তাতে যতই ক্ষেপে যাক, শেষ পর্যন্ত নিজেকেই যেন ক্ষুদ্র মনে হয়। সুবর্ণকে কিছুতেই সত্যি অসতী মেয়ে মানুষ ভাবা যায় না। ও যেন আপন মহিমায় মাথা খাড়া করে দাঁড়িয়ে থাকে, তখন নিজেকে সমর্থন করতে, কৌশল করতে বসা ছাড়া আর কি করা যায়। তা এবার সুবিধে আছে, বাড়িতে কেউ নেই। অত বড় বাড়িটাই শুধু তো তারা চার ভাই, আর গিয়ে পড়বে শুধু প্রবোধেরই নিজ পরিবারটুকু। অতএব, কিন্তু হায় প্রবোধের কপাল, এক বেলার জন্যে ঘুরে এসে দেখল কিনা পরিস্থিতি বিপরীত। বাড়ি লোকে লোকারণ্য। গুরুবাড়ি থেকে মুক্তকেশী এসে গেছেন নাতনিকে নিয়ে, বোনের বাড়ি থেকে উমা শশী এসে গেছে 10 ছেলে মেয়ে নিয়ে, প্রভাসের বউ এসে গেছে নিজস্ব বাহিনী নিয়ে। তার জন্যেই মুক্তকেশীর আসার সুবিধে। সে ছিল কাটোয়ায় পিসির বাড়ি, শাশুড়ি রয়েছেন নবদ্বীপে। এই সুবিধে পিসির সঙ্গে গিয়েছিল শ্রীপাঠ নবদ্বীপ দেখতে। মুক্তকেশী এমন সুযোগ ছাড়লেন না, ওকে ধরে বসে পড়লেন। আর দীর্ঘকাল পরের বাড়ি বসে থেকে কাজ নেই সেজ বৌমা, চলো চলে যাই। রোগ বালাই কিছু চিরকাল থাকছে না, আর সব কথার সার কথা, রাখে কেষ্ট মারে কে। সেজ বউ সুবর্ণলতা নয়। সেজ বউ শাশুড়ির মুখের উপর বলে বসল না, তা সেই সার কথাটা তো জানাই ছিল মা আপনার। তবে এত বড় সংসারটাকে নিয়ে 7 ছড়কোট করলেন কেন? বলল না, বলতে জানলেও বলতো না, কারণ সেজ বউ এ প্রস্তাবে বাঁচল। অধিক দিন যে পরের বাড়ি বাস সুবিধের নয়, সে কথাটা সেও বুঝে ফেলেছে। অতএব সেই যাত্রাতেই কলকাতার ট্রেনে চেপে বসা। পুরুষ অভিভাবক হিসেবে পিসির ছেলে এলো সঙ্গে, বছর 16 ছেলেটা। তা হোক, পুরুষ তো বটে। পাকে চক্রে অথবা প্রবোধের গ্রহের ফেরে ক্রুদ্ধ অভিমানাহত দিদির নির্দেশে উমা শশীও সেই দিনই চলে এসেছে দিদির বাড়ি থেকে। এরা সকালে ও বিকেলে। তার মানে বউ নিয়ে নির্জন গৃহবাসের রোমাঞ্চময় কল্পনাটা ভূমিসাৎ হয়ে গেল প্রবোধের। একা বাড়িতে গলা খুলে উপদেশ আদেশ দিয়ে দিয়ে বউকে গড়ে পিটে নতুনভাবে তৈরি করে নেবার স্বপ্ন গেল ভেঙে। অবস্থাটা পর্যবেক্ষণ করেই মনে মনে সংসার পরিজন সকলের সম্পর্কে একটা কটূক্তি করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আর আজ সুবর্ণর মতো তারও মনে হলো
বাড়িতে বড় বেশি লোক। এত লোকের চাপে সত্যি নিজের আর কিছু খোলে না। অথচ সুবর্ণ যখন দুমদাম করে বলে বসে, বাবা, এ বাড়িতে মানুষ আর মানুষের বুদ্ধি খেলাবে কোথা থেকে? বৃথা গজালি করতে করতেই দিন রাত্রির কেটে যায়। তখন প্রবোধ তাকে এখন সেড়ে আত্মসুখী বলে গঞ্জনা দিয়েছে। এমন মনে হচ্ছে বাস্তবিক এত লোকের চাপে নিজের মাহাত্ম্য ফোটানো যায় না কোথাও। মনে হচ্ছে সেই রাত দুপুরের আগে আর সুবর্ণর সঙ্গে মোকাবিলার উপায় নেই। দূর, শালার সংসারে নিকুচি বেশ আছে যোগুদা। তারপরেই মনে হয় মামির বাড়িতে খবর দেওয়া আবশ্যক। সেই দিকেই পা চালায়। ওরা তো সব এসে গেল। নৈর্ব্যক্তিক সুরে খবরটা ঘোষণা করল প্রবোধ। শ্যামাসুন্দরী দাওয়ায় বসে মালা ঘোরাচ্ছিলেন। ইশারায় প্রশ্ন করলেন, কারা? প্রবোধ তেমনি নির্লিপ্ত গলায় বলে, আর কে? মার মায়ের চেলা চামুণ্ড। তোমাকে আর ভাগ্নেদের ভাত বাড়তে হবে না, সেই কথাই বলতে এলাম। যোগু কোথায় যেন ছিল, ভাইয়ের গলা শুনে এদিকে আস্তে আস্তে ভাবছিল, আজ যে প্রবোধ এমন সকাল সকাল। খিদে লেগেছে বোধ হয়। যাক, মাত্র বেলাবেলি রান্না প্রস্তুত হয়ে যায়। কানে এলো, ভাত বাড়তে হবে না, সেই কথাই বলতে এলাম। এক পায়ে খাড়া হলো যোগু। ক্রুদ্ধ গলায় বলে উঠল, সেই কথাই বলতে এলাম মানে? খাবি না আজ? প্রবোধ অবহেলার গলায় বলে, আর দরকার কি? এসেই গেছে যখন সবাই, রান্না বান্না হচ্ছে বাড়িতে। যোগু আরও ক্রুদ্ধ হয়, দরকার নেই? বলি, মায়া মমতা বলেও কি কোনো বস্তু নেই তোর শরীরে পেব? একটা বুড়ি আশা করে এক ঘর রেঁধে রেখেছে, আমি একটা পাগল ছাগল দাদা আলাদা করে উঠোনে উনুন জেলে হাঁসের ডিমের ডালনা, ইলিশ মাছের ঝাল আর মৌরলার টক বানিয়ে রেখেছি, আর তুমি নবাব আলী এসে অমনি হুকুম দিলে ভাত বাড়বার দরকার নেই, বাড়িতে রান্না হচ্ছে। ধন্যি বটে, লেখাপড়া শিখে এমন বুনো জঙ্গলি হলে কি করে রেপ পেব? শ্যামাসুন্দরীর আর মালা জপা হয় না। শ্যামাসুন্দরী প্রবোধের মেজাজ জানেন। অতএব শঙ্কিত শশব ব্যস্ততায় মালাটি কপালে ছুঁয়ে রূঢ় গলায় বলে ওঠেন, তা তুই ভালো করে সব না শুনে গেছো বাদরের মতন কথা কইছিস কেন? হঠাৎ ওরা এলো কেন? কে কে এলো? ঠাকুরছি হা ক্লান্ত হয়ে এসে হঠাৎ রান্নাই বা করতে বসলেন কি করে এখুনি? শুধু সেসব শুধুতে আমার দায় পড়েছে। যোগু বলে, দেখছো না দেমাকে দমদম করছেন বাবু? মা এসেছে, আবার কার তোয়াক্কা কেমন? প্রবোধ বেজার গলায় বলে, শুধু মা কেন, স্বগোষ্ঠী যে যেখানে ছিল সবাই তো এসেছে। যেন ভাগাড়ের শকুন একসঙ্গে এসে ঝাঁপিয়ে পড়ল। খবর নেই, বার্তা নেই। এই শোনো উল্টো পাল্টা। যোগু হাত উল্টে বলে, তবে যে পেকা বলল তুই মেজ বৌমাদের আনতে চাপতা গেছিস, আবার বলছিস খবর নেই, বার্তা নেই। আরে বাবা, আনতে গেছিলাম কে বললে? প্রবোধ সাফাইয়ে তৎপর হয়, গিয়েছিলাম খবরাখবর নিতে। তোমাদের মেজ বৌমা যে একেবারে কলকাতায় ফিরব বলে দড়ি ছেঁড়া হলো। ফ্যাশানি তো, পাড়া গায়ে আর পোষাচ্ছিল না আর কি বিবির। ভাবলাম এতই যখন তখন চলুক। এসে কি দেখেছে প্রবোধ সে কথায় কান না দিয়ে যোগু সন্দিগ্ধ গলায় বলে, মেজ বৌমা অন্যায় বায়না নিয়ে দড়ি ছেঁড়া হলো? বানিয়ে বানিয়ে বলছিস না তো হতভাগা? তোর তো সেগুনে ঘাট নেই, নিজেই ছুটিসনি তো আনতে। প্রবোধ অবশ্য নিশ্চিন্ত হয়েই বলেছিল কথাটা, কারণ জানে
যে সুবর্ণ কিছু আর ভাসুর বা মামি শাশুড়ির কাছে এসে প্রকৃত ঘটনা জানাতে যাচ্ছে না, অতএব নিজের মুখটাই রক্ষা হোক। বউয়ের জন্যে হেদিয়ে মরছিল সে, এ কথাটা উচ্চই থাক। কিন্তু যোগু সেই নিশ্চিন্তের ঘরেই কোপ মারল। মুশকিল, আবার এখন ভিবে ভিবে কথা বানানো। শোনো কথা, অকারণ মিছে কথা বলতে যাব কেন? যেতে মাত্রই তো কেঁদে পড়ল, বলল আর এই পচা পুকুরের দেশে পড়ে থাকতে পারছি না, অগত্যাই আমাকে নিয়ে আসতে হলো। এসে দেখি, আরে কেষ্ট, নদী থেকে মা, কাটোয়া থেকে সেজ বৌমা, ব্যান্ডেল থেকে বড় বউ, ছেলে পেলে সমেত সব এসে হাজির। তাই ঝালাপালা হয়ে বেরিয়ে পড়লাম। শ্যামা সুন্দরী সকলের একসঙ্গে আসার খবরে বিস্ময় প্রকাশ করে তারপর বলেন, তাই এসেছে। আজ আমাদের এখানে রান্নাবান্না হয়েছে যখন, খেয়ে যাও চার ভাই, নচেত মনে বড় কষ্ট হবে, আর ওই আমিষগুলোও নষ্ট হবে। জগা তো খায় না ওসব, তোরা খাবি বলেই 2 রকম মাছ এনেছে, হাঁসের ডিম এনেছে। বলা বাহুল্য, সেদিন যোগু মুখে ওদের শুধু ডাল চচ্চড়ির নিরাশার বাণী শোনালেও মামার বাড়ির আদরই করছিল পিস্তুত ভাইদের, নিত্য নতুন। তবে আজকের পদ দুটো শুনে হঠাৎ মনটা চঞ্চল হয়ে উঠল প্রবোধের। সুবর্ণ ইলিশ মাছের পরম ভক্ত, হাঁসের ডিমেরও কম নয়। মন ভালো থাকলে তোড় জোড় করে বাড়ি শুদ্ধ সকলকে ভোজ খাওয়ানো বাতিকর। প্রায়ই সে ভোজের মূল হচ্ছে খিচুড়ি এবং অনুমান উপকরণ ওই দুটো জিনিস, ইলিশ আর হাঁসের ডিম ভাজা। উমাশশীর জন্যে ডিম হেসেলে ওঠে না। সুবর্ণই আলাদা উনুন জেলে মহোৎসাহে তার নিজে ভালো না বাসলে কেউ শুধু পরের জন্যে এত করে। মনটা উতলা হতে লাগলো। শেষ অবধি এক কৌশল ফেদে বসলো প্রবোধ। অমায়িক গলায় বলল, বুঝছি সবই, তবে কিনা মাও তো এতদিন পরে ছেলেরা বলে হামলাচ্ছে। তা তুমি বরং এক কাজ করো মামি, ওই মাছটা, হাঁসের ডিমটা আর তোমার দিকের ব্যঞ্জনের ভালো 2-1 পদ বাগিয়ে নিয়ে যাবার মতন 2টো বাসন দাও, আমি নিয়ে যাই। মার ভাতের সঙ্গে মামার বাড়ির ব্যঞ্জন, আহা! নিয়ে যাবি তুই এখান থেকে বয়ে? যোগু অবাক হয়। প্রবোধ হঠাৎ যোগুর কাছে সরে আসে এবং নিচু গলায় ফিসফিস করে কি যেন বলে। সঙ্গে সঙ্গে যোগু প্রবলভাবে ওর পিঠে একটা চাপড় দিয়ে হেসে ওঠে, হাসতেই থাকে হা হা করে। প্রবোধ লজ্জিত হয়। শ্যামা সুন্দরী বিরক্ত, বলেন, পাগলের মতো হাসছিস যে। যোগু আরও উদাত্ত হয়, আর একবার থাবড়া মারে প্রবোধের পিঠে, বলে, হাসবো না? কে বলে ভায়া আমার কাঠখোট্টা? ভেতরে ভেতরে ভায়া। সুবর্ণ প্রথমটা এসে হতচকিত হয়ে গিয়েছিল বই কি, এসে যে বাড়ি এমন গুলজাত দেখবে সে ধারণা ছিল না। তবে চাপাকে দেখে ভালো লাগলো, আবার দেখে চোখে জলও এলো। কি হাল হয়েছে মেয়েটার! অথচ এরা বড় জায়ের ছেলেমেয়েরা মাসির ভাত খেয়ে বলতে নেই দিব্যি হয়ে উঠেছে। মেয়ের রোগা হয়ে যাওয়ার কথা তোলে না সুবর্ণ, কে বলতে পারে সে কথায় কত কথা হবে। তোলে রঙের কথা, বলে, কি রং হয়েছে রে তোর চাপা, একেবারে যে কালি ঝুল, গঙ্গার জলে নিয়ে নিয়ে চুলগুলোও তো গেছে। কথাটা মিথ্যা নয়। মুক্তকেশী নিজেই 50 বার এ আক্ষেপ করেছেন, কিন্তু এখন সহসা চাপার মায়ের মুখের আক্ষেপ বাণীতে অপমান বোধ করেন, যেন এই রঙা চুলের খর্বতার সঙ্গে মুক্তকেশীর ত্রুটির কথা নিহিত আছে। অথচ অস্বীকার করে উড়িয়ে দেওয়া যায় না,
চুলের কথা বাদ দিলেও মেয়েটা শুধু কালো ঝুলি হয়নি, রোগা দড়িও হয়ে গেছে। আর সেটা আরও বেশি চোখে পড়ছে উমা শশীর ছেলে মেয়েগুলোর স্বাস্থ্যের লক্ষণীয় উন্নতির পাশে। মাসির বাড়ি থেকে এত গোলগাল হয়ে আসা কেন? এটা যেন মুক্তকেশীকেই অপমান করা। অপমানের দাহে জ্বলতে জ্বলতে একসময় শোধ নেন, উল্টো পথে নেন। একটা নাতনিকে ডেকে বলে বসেন, বড়লোক মাসির বাড়ি গিয়ে খুব দেখলার মতো খেয়েছিলি, কেমন? নাতিকে বললেন, নজর লাগবে, মেয়ে সন্তানে নজর লাগে না। মেয়েটা থতমত খেয়ে বলে, বাহ, আমরা বুঝি চেয়ে খেয়েছি? চেয়ে খেয়েছিস কি মেঘে খেয়েছিস তা জানি নে, তবে খেয়েছিস তা মালুম হচ্ছে। তা হঠাৎ চলে এলি যে? আরও থাকলেই পারতিস। স্কুল মিস্কুল তো খোলেনি ভাইদেরই, কারণ ওদের স্কুলের বালাই নেই। মেয়ে মানুষের পড়ার ওপর দস্তুর মতো খাপ্পা মুক্তকেশী। মেয়েরা লেখাপড়া শিখলে বাচাল, আর ম্লেচ্ছ ভাষা শিখলে বিধবা হয়, এটা যে অবধারিত তা তার জানা আছে। কাজেই ওদের পড়ার বালাই নেই। তবু চাপাকে সুবর্ণ জবরদস্তি করে বাড়িতেই নিজে পড়ায়, কিন্তু চাপা আর এ পর্যন্ত কথামালা ছাড়িয়ে বোধোদয়ে উঠল না, বরং চন্দনটা দাদা দিদির বই টেনে টেনে নিজেই দিব্যি পড়তে শিখে গেছে। সেজ মেয়ে পারুলটাও দুলে দুলে পড়া মুখস্থর ভান করে। কাকারা ওদের ঘরের দৃশ্য দেখতে পেলে বলে, মেজগিন্নির পাঠশালা। কিন্তু সে যাক, উমা শশীর মেয়ে মোটা হওয়ার অপরাধে ধিক্কার খেয়ে অপ্রতিভ গলায় বলে, নাই বা স্কুল খুলল, কুটুম বাড়িতে কতদিন থাকা হবে? থাকলেই বা, বড় মানুষ কুটুম বাড়ি। তোর মা তো বড়ির সংসারের গপ্প করতে দিশেহারা হচ্ছে। হঠাৎ মেয়েটা অবিশ্বাস্য দুঃসাহসে বলে ওঠে, হবে না কেন? তোমার মতন তো ওখানে কেউ রাত দিন খিটখিট করে না। মুক্তকেশী স্তম্ভিত হয়ে যান। মুক্তকেশী যেন আপন ভবিষ্যতের অন্ধকার ছবি দেখতে পান। মানবে না, আর কেউ মানবে না। মনে হচ্ছে মান সম্মানের দিন শেষ হয়ে এলো। একজন চোপা করলেই সবাই সাহস পাবে। এইটি করল মেজ বৌমা। দুঃসাহস ঢোকালো সবাইয়ের মধ্যে। মেজ বৌমাই দেখালো গুরুজনের মুখে মুখে কথা কয়েও পার পাওয়া যায়। মুক্তকেশীর তবে গতি কি? মাস্তুত বোন হেমের মতন পাশঠালা বুড়ি হয়ে পড়ে থাকবেন? হেমের দুর্দশা তো নিজের চোখে দেখে আসছেন। তার তো ওই একটা বউ থেকেই শনি ঢুকলো। কিন্তু মুক্তকেশী কি এখনো হার মানবেন? মুক্তকেশী আর একবার শক্ত হাতে হাল ধরবার চেষ্টা করবেন না? করেন। অতএব সেই মেজ বৌমাকেই নিয়ে পড়েন। বলি, মেজ বৌমা, পেবা নয় বেটা ছেলে এত কথা জানে না, তুমি কি বলে চলে এলে? তুমি জানো না আটে কাঠে চড়তে নেই? এটা তোমার 8 মাস পড়েছে না? সুবর্ণ এতক্ষণ বড় এবং সেজ জায়েদের সঙ্গে নিজ নিজ অভিজ্ঞতার গল্প করছিল, এবং বলতে কি মনটা একটু ভালোই ছিল। চাপা নেটিপেটি হয়ে গায়ের কাছে বসেছিল, আর ঠাকুমার গুরুবাড়ি সম্পর্কেও ভালো মন্দ গল্প তুলে হাসছিল। মোট কথা, একা বাড়িতে এসে পড়ার থেকে ওই জনারণ্য তার পক্ষে ভালোই হয়েছিল যেন। কিন্তু শাশুড়ির এই গায়ে পড়ে অপদস্থ করায় চাপা পড়া আগুন জ্বলে উঠল। কঠিন গলায় বলে উঠল সে, জানবো না কেন মা? তবে সেই আদিক্ষেতা করতে গিয়ে কুটুম বাড়িতে দাঁড়িয়ে জুতো খাবো? জুতো? মুক্তকেশী বলে ওঠেন, তুমি খাবে জুতো? গলবস্ত্র জোড় হস্ত স্বামীকেই তো ফি হাত জুতো মেরে তবে কথা কইছ মেজ বৌমা। তাকে বলতে পারলে না এখন যাওয়া চলবে না? সুবালাও তো বুড়ো মাগি, সে জানে না?
সুবর্ণ তীব্র স্বরে বলে, সবাই সব জানে মা, শুধু আপনি আপনার ছেলেকে জানেন না। তবে আটে কাঠে চড়ে যদি কিছু বিপদ ঘটে তো বুঝবো সেটা আমার পুণ্যফল। পুণ্যফল? বিপদ ঘটলে তোমার পুণ্যফল? মুক্তকেশী যেন অসহ্য ক্রোধে এলিয়ে পড়েন। মেজ বৌমা, তুমি না মা? মা বলেই তো বলছি মা। সুবর্ণ এবার খুব শান্ত গলায় বলে, তবু তো পৃথিবীতে একটা হতভাগাও কমবে। হতভাগা? মুক্তকেশী এবার সক্ষেত্রে আসেন, বলেন, তা বটে, তোমার মতো মায়ের গর্ভে যে জন্মাতে এসেছে তাকে হতভাগাই বলতে হবে। তা সেই কথাই তো আমিও বলছি মা, কেনাবাদির পেটের সন্তান হতভাগা ছাড়া আর কি। চলে যায় সেখান থেকে, আর গল্পের আসরে গিয়ে যোগ দেয় না। চলে যায় নিজের ঘরে, আর দড়ি বাঁধা বাঁধা সেই পুরনো পত্রিকাগুলা টেনে নিয়ে বাঁধন খোলে। হঠাৎ চোখে পড়ে একটা পত্রিকার খাজে ভাঁজ করা রয়েছে সেই কবিতার পৃষ্ঠা দুটো, তার সঙ্গে আলাদা একটা টুকরো, যেটুকু হারিয়ে গিয়েছিল খুঁজে বার করে সঙ্গে দিয়েছে। সুবর্ণর অজ্ঞাতসারে সুবর্ণর চোখ দিয়ে বড় বড় ফোঁটায় জল গড়িয়ে পড়ে। সুবর্ণর জন্যেও পৃথিবীতে শ্রদ্ধা আছে, সম্মান আছে, প্রীতি আছে, নির্মল ভালোবাসার স্পর্শ আছে। তবে পৃথিবীর উপর একেবারে বিশ্বাস হারাবে কেন সুবর্ণ? কেন একেবারে হতাশ হবে? সুবর্ণর গর্ভজাত সন্তানদেরকে মানুষের পরিচয় দিতে পারবে না সুবর্ণ? যে মানুষ পৃথিবীর উপর বিশ্বাস ফিরিয়ে আনতে পারে, আশা ফিরিয়ে আনতে পারে, তেমন মানুষ। কিন্তু সে কি এই পরিবেশে সম্ভব? জলের ফোঁটাগুলো গড়িয়ে পড়ে আবার শুকিয়ে যায়, বইগুলো উল্টাতে থাকে সুবর্ণ। টের পায় না তখন। ওর জায়েরা ভাঙা গল্প জোড়া দিয়ে আবার জমিয়ে বসে হেসে হেসে বলছে, ওর পেটের সন্তান হতভাগা। বাবা, ভাগ্যবন্ত তাহলে কে? বলে, ওর ছেলে মেয়ের আদর দেখলে? যত্নকেই আদর বলে ওরা। ঘরে ঢুকলো প্রবোধ, চোরের মতো চুপি চুপি, কোচার খুঁটে কি যেন একটা চাপা দিয়ে। এ ঘরটা বাড়ির একটেরে। সুবর্ণর সেই গৃহপ্রবেশের দিনের আহত অভিমানের ফলশ্রুতি সেইটাই কায়েম হয়ে গেছে। প্রবোধ অবশ্য বরাবরই আক্ষেপ জানিয়ে আসছে ওচা ঘর নিয়ে। তবে সুবর্ণ বলে, এই ভালো, এই ঘরে যে সহজে কেউ ঢুকতে আসে না, সেই আমার পরম লাভ। তা কেউ ঢুকতে আসে না জেনেও প্রবোধ আস্তে দরজাটা আধ ভেজানো করে ফিস ফিস করে বলে, এই শোনো, চট করে এটুকু সেরে ফেলো দিকি। সুবর্ণ এই অভিনব ধরন ধারণে অবাক হয় এবং সেই জন্যই বোধ করি পুঞ্জীভূত অভিমান দমন করেও কথা বলে। বলে, কি সেরে ফেলবো? আরে এসো না, এই জানলার ধারে, চট করে মুখে পুড়ে ফেলো। কোচার তলা থেকে বার করে ছেঁড়া খবরের কাগজ আর শালপাতায় মোড়া তরকারির ঝোল মাখা একটা চেপটে যাওয়া হাঁসের ডিম আর একখানা ভেঙে টুকরো হওয়া ইলিশ মাছ। সুবর্ণ রাগ করতে ভুলে যায়। সুবর্ণ স্তম্ভিত গলায় বলে, এর মানে? আরে বাবা, মানে পরে শুনো, করবো গল্প, আগে খেয়ে তো নাও। ছেলে পুলে কে হঠাৎ ঘরে ঢুকে পড়বে। জিনিস দুটো তোমার প্রিয় বলেই অনেক কৌশলে সরিয়ে নিয়ে এলাম। আমার প্রিয় বলে? আমার প্রিয়? সুবর্ণর মুখে একটা অলৌকিক রহস্যময় হাসি ফুটে ওঠে। সুবর্ণ সেই হাসির মধ্যে থেকে যেন স্বপ্নাচ্ছন্নের গলায় বলে, কে বলল জিনিস দুটো আমার প্রিয়? কে বললে? তার রহস্যের হাসি প্রবোধের মুখেও ফুটে ওঠে। সেও বেশ একটু কৌতুকের গলায় বলে, না বললে বোঝা যায় না। আমি না হয় তোমার দু চক্ষের বিষ, তুমি তো আমার। ধরো ধরো, গেল আমার কোচা ফোচা।
তেলে ঝোলে একসা। সুবর্ণ কিন্তু স্বামীর এই বিব্রত ভাবকে উপেক্ষা করেই বসে থাকে। স্থির গলায় বলে, কিন্তু বাহাদুরি নেওয়াটা আর হলো না তোমার? দুটোর একটাও খাই না আমি। খাও না তুমি দুটোর একটাও? প্রবোধের গলায় ক্রুদ্ধ অবিশ্বাসের সুর ফুটে ওঠে। বাস্তবিকই অনেক কসরত করে আনতে হয়েছে তাকে অকিঞ্চিৎকর জিনিস দুটো। এনেছে নেহাতি প্রাণের টানে, সাধে জেগেছিল, এনেই সুবর্ণর মুখে পুড়ে দিয়ে হাসাহাসি করে পূর্ব অপরাধের পাষাণ ভাটটাকে সরিয়ে ফেলবে। কিন্তু মেয়ে মানুষটি নিজেই যেন কাঠ পাথর, এগিয়ে এলো না, দেখল না, আবার মিছে করে বলছে খাই না। আর কিছু নয়, পোষা রাগ। আচমকা নিয়ে চলে আসার রাগটি পুষে রেখেছেন। তাই স্বামীর এই বেপট অবস্থা দেখেও মমতা নেই একটু। তাই তারও গলায় ভালোবাসার সুর মুছে গিয়ে ক্রুদ্ধ সুর ফোটে। খাও না? ডাহা একটা মিথ্যে কথা বললে। সুবর্ণ খুব শান্ত গলায় বলে, মিথ্যে কথা বলতে যাব কেন শুধু শুধু? আর মিথ্যে কথা বলা আমার স্বভাব কিনা ভালোই জানো তুমি। ইলিশ মাছে আমার কাটার ভয়, সে কথা বাড়ির সবাই জানে। ও, সবাই জানে, শুধু আমি শালা? তা এটাতে তো আর কাঁটা নেই, এটা কি দোষ করলো? ওতে আমার কেমন গন্ধ লাগে। তাছাড়া যে জিনিস রান্নাঘরে ঢোকে না তা খেতে আমার রুচি হয় না। তথাপি প্রবোধের এসব কথা বিশ্বাস হয় না। নিত্য এসব এত উৎসাহ করে আনায় সুবর্ণ অমনি নাকি বলেও বসে সে কথা। রুচি নেই বললেই হলো? বাঙালকে আবার হাইকোর্ট দেখেও না মেজবউ। 12 মাস এত আহ্লাদ করে আনাচ্ছ, রাঁধছ, আর নিজে খাও না তা তো নয়। আমার আনা জিনিস খাবে না তাই বলো। সুবর্ণ ওর অভিমান ক্ষুব্ধ মুখের দিকে তাকিয়ে দেখে। সুবর্ণ ওর স্বামীর অভিমানের কারণটার দিকে তাকিয়ে দেখে। চেপটে যাওয়া আর ভেঙে যাওয়া খাদ্যবস্তু দুটো যেন সুবর্ণর দিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকায়। তবু সুবর্ণ নরম গলায় বলে, ও কথা বলছো কেন? তোমার আনা জিনিস খাবো না এমন অহংকারের কথা বলবই বা কী করে? আমি তো পাগল নই, সত্যি আমি ওসব খাই না। ইচ্ছে হয়তো জিজ্ঞেস করে দেখো দিদিকে। এবার হয়তো বিশ্বাস হয় প্রবোধের। আর হয়তো এই আশাভঙ্গেই হঠাৎ তার চোখে জল এসে যায়, নিজেকে ভারী অপমানিত লাগে। অতএব আক্রোশটা গিয়ে পড়ে হাতের জিনিস দুটোর ওপর। চলোই যাক তবে, ফেলে দিগে রাস্তায় বলে দ্রুত পদে চলে যায় ঘর থেকে। বইয়ের পাতা উল্টাতেও ইচ্ছে হয় না আর। বইপত্রগুলো সাবধানে চৌকির তলায় ঠেলে দিয়ে হাঁটুর ওপর মুখ রেখে বসে থাকে সুবর্ণ। আর মনে মনে তার বিধাতাকে প্রশ্ন করে, আমার দাম কষতে একটা কানাকড়ি ছাড়া কি আর কিছুই জোটেনি তোমার ঠাকুর? সিঁড়িতে উঠতে উঠতে থমকে দাঁড়ালো প্রভাস। ওটা কি হচ্ছে? একটা মেয়েলি গলায় স্পষ্ট উচ্চারণে কি শোনা যাচ্ছে ওসব মেজদার ঘরের ওদিক থেকে। পদ্য পদ্য আওড়ানো হচ্ছে। কিন্তু এ তো ছোট ছেলেমেয়ের পড়া মুখস্থ নয়, এ যে নাটক। বলো 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 সবে, শত বিনা বেণু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সিঁড়ি থেকে নয়, পায়ে পায়ে এগিয়ে গিয়ে মেজদার দরজার কাছে এসেই পৌঁছায় প্রভাস। আর দুটোই স্পষ্ট হয়ে ওঠে তার কাছে, শোনা এবং দেখা। মেজগিন্নি স্কুলই খুলেছেন। তিনি একখানি বই খুলে ধরে খানিকটা আওড়াচ্ছেন, আর তারপর কটা ছোট ছেলে মেয়ে তার দোয়াত দিচ্ছে। সুবর্ণ ছেলে মেয়ে আছে, উমা শশীর আছে। স্কুলই বা কেন, কীর্তনের দল বললেও তো হয়। তাই পরবর্তী ঝংকারে যখন ছোটরা ভুলভাল
উচ্চারণে বলে ওঠে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতে রবে। তখন চৌকাঠে পা রেখে চেঁচিয়ে ওঠে প্রভাস, বাহ বাহ, খেয়াবাত! এ যে একেবারে পুরোপুরি কীর্তনের দল। মূল গায়েন সুর দিচ্ছেন, চেলা চামুন্ডারা দোয়ার দিচ্ছেন, শুধু তবলার বোলটাই বাকি। তবে তোদের মাকে বলে দে চন্দন, পাশের ঘরে তোদের সেজ খুড়ির ভাই এসেছে। শুনে শুনে তাজ্জব হচ্ছে বোধ হয় ভদ্রলোকের ছেলেটা। বলা বাহুল্য চুপ হয়ে গিয়েছিল সকলেই। প্রভাসও হেতেই যথেষ্ট হয়েছে ভেবে নিশ্চিন্ত হয়ে চলে যাচ্ছিল। সহসা শুনতে পেল বড়দার একটা নিতান্ত ছোট ছেলে বলে উঠল, সেজ কাকা, মেজ খুড়িমা আমাদের আবার গাইতে বলছেন এটা কীর্তন নয়। প্রভাস শেষ কথাটা শোনে না, প্রথমটাই শোনে। অসহ্য বিস্ময়ে বলে, আবার গাইতে বললেন? হ্যাঁ গো, বলছেন এ গান সবাই শেখা দরকার, এরপরে বন্দে মাতরং শেখাবেন। খবরদার! প্রভাস হঠাৎ গর্জন করে ওঠেন। ভেবেছেন কি তোদের মেজ খুড়ি হাতে দড়ি পরাতে চান আমাদের? বলে দে, চলবে না ওসব। এ ভিটে বসে এত বাড়াবাড়ি চলবে না। ছেলেটার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে জবাব দেয়, মেজ খুড়িমা বলছেন বাড়ি শুদ্ধ সকলের ওপর আপনার শাসনই চলবে, আর কারুর কোনো ইচ্ছে চলবে না। ছেলেটা কথা শিখেছে তোতা পাখির মতো, কথার গুরুত্ব কি ওজন কি তা শেখেনি, তাই বলতে পারে এত কথা। আর সব কটা আড়ষ্ট হয়ে বসে থাকে। সেজ কাকার মুখের ওপর কথা, এ কি ভয়ঙ্কর অঘটন! তার সেজ কাকা নিজেও সেই বিষয়েই প্রথমটা স্তব্ধ হয়ে যান। তার মুখের ওপর কথা, অবশ্য স্তব্ধতাটা মুহূর্তের। পরক্ষণেই মাটিতে পা ঠুকে চিৎকার করে ওঠেন তিনি, বটে, বাড়িতে তাহলে এখন এই সব কুশিক্ষার চাষ চলছে? তার নিজের ছেলেদের মাথা খাচ্ছেন খান, পরের ছেলের মাথাটি চর্বণ করা হচ্ছে কেন? খোকা, উঠে আয় বলছি, চলে আয় ও ঘর থেকে, আর বলে আয় তোর মেজ খুড়িকে, না চলবে না, যার না পোষাবে সে যেন পথ দেখে। এরপরই বজ্রপতন হয়। এবার আর খোকা নয়, স্বয়ং মেজ বৌমাই দরজার কাছে এসে দাঁড়ায়, খোকাকে মাধ্যম মাত্র করে বলে, খোকা, জিজ্ঞেস কর তো সেজ কাকাকে, উনি কি এ বাড়ির কর্তা? ইচ্ছে মতো কাউকে রাখতে পারেন, কাউকে তাড়াতে পারেন। তা যদি হয় বলুন স্পষ্ট করে, কালই পথ দেখব। কিছু না জোটে গাছতলা তো কেউ কেড়ে নিতে পারবে না। তা অঘটনও ঘটে পৃথিবীতে, নইলে এই দুঃসহ স্পর্ধা প্রকাশের পরও সুবর্ণ সোজা সতেজে দাঁড়িয়ে থাকতে পায়। আকাশের বাজ তো পড়েই না তার মাথায়। স্বয়ং সেজকর্তাও তেড়ে গিয়ে মেরে বসেন না, বরং হঠাৎ যেন লোকটা ভাষা হারিয়ে মুখ হয়ে যায়। তারপর কথা যখন কয় যেন শিথিল সরল ভঙ্গিতে, চলে যেতে যেতে বলে, আমারই ঘাট হয়েছে, তাই শাসন করতে এসেছিলাম। পাশের ঘরে একটা কুটুমের ছেলে বসে, লজ্জা হলো, তাই আস্পর্ধা প্রকাশ করতে এসেছিলাম। যাক, তোদের খুড়ি চৈতন্য করিয়ে দিয়েছে। রাত দিন বই কাগজ নিয়ে পড়ে থাকা বিদুষী মেয়ে মানুষ, হবেই তো এসব। তবে বলে দে খোকা তোর খুড়িকে, এ বাড়িতে তার ভাগ রয়েছে বলেই যে যা খুশি করতে পারেন তা হয়, তাহলে তো বোমাও করতে পারেন তিনি। চলে যায় প্রভাস, তীব্র বিদ্বেষে মুখ কালি করে। বলা বাহুল্য, পদ্মমুখস্থর পাঠশালা আর বসানো যায় না, সুর কেটে যায়। কিন্তু শুধুই কি সেদিন, নাকি শুধু পদ্মর ক্লাসের সুর? কান্না, কান্না, কটু কুৎসিত কদর্য কান্না। শুনলে করুণা আসে না, মায়া আসে না, আসে বিতৃষ্ণা।
গিরিবালা পোস্ত বাড়তে বাড়তে বলে, মেজদির এই শেষ নম্বরেরটি যা হয়েছে, উফ, গলা বটে একখানি। মানুষের ছা কাঁদছে কি জন্তুর জানোয়ার চেঁচাচ্ছে বোঝবার জো নেই। জন্মাবধি রুগ্ন যে, বলে উমাশশী। তুমি আর জগৎশুদ্ধ সবাইয়ের দোষ ঢেকে বেরিও না দিদি। গিরিবালা ঠেস দিয়ে বলে, কে যে তোমায় কি দিয়ে রাজা করে দিচ্ছে তুমিই জানো। দোষ ঢাকা আবার কি? উমা অপ্রতিভ হয়, রুগ্ন, তাই বলছি। গিরিবালা কাজ সেরে শীত তুলে রাখতে রাখতে বলে, আমারই হয়ে গেল বাবা, চললাম এবার। উনুন দুটো তো জ্বলে পুড়ে খাক হয়ে গেল, যার পালা তার হুঁশ নেই। উমার ধারণা ছিল এবেলার পালাটা ছোট বউয়ের, তাই বলে, কোথায় ছোট বউ? ছোট বউ কেন? ছোট বউ কি করবে? পালা তো মেজদির। উমা, সে কি, আজ বুধবার না? বুধবারই, কিন্তু গেল হপ্তায় ছোট বউয়ের বাপের বাড়ি যাবার গোলমালে পালা বদলে গেল না? উমাশশী বড়, উমাশশী নির্বোধ, উমাশশী গরিবের মেয়ে, আবার উমাশশী কিছুটা প্রশংসার কাঙালো, তাই উমাশশী একা সংসারের অর্ধেক কাজ করে। প্রতিদিন সকালে এই রাবণের গোষ্ঠীর রান্না সে একাই চালায়, আর তিনজনে পালা করে বিকেলে। সুবর্ণ অনেকবার প্রস্তাব করেছে একটা রাঁধুনি রাখবার, মাইনে সে একলাই দেবে। একটা ভদ্র বামুনের ঘরের আধা বয়সী বিধবা খুঁজলে না মেলে তা নয়, কিন্তু উমাশশী শাশুড়ির সুয়ো হতে সে প্রস্তাব নাকচ করেছে। বলেছে, উমা, আমরা হাত পা নিয়ে বসে থাকবো আর বাম নিতে রাঁধবে? ছি। সুবর্ণ বলেছে, তবে মরও রেঁধে রেঁধে, আমার দ্বারা তো একদিনও সকালে সম্ভব নয়। ওদের লেখাপড়া তাহলে শিখে উঠবে। উমা বিগলিত স্নেহে বলেছে, ওমা, আমি থাকতে সকালবেলা আবার তোরা কেন? সকালবেলা তো আমি জানি তুমি চালাচ্ছ, হাড় মাস পিষছ, কিন্তু সেটা 12 মাস দেখতেও ভালো লাগে না। তোমার মেজদেওর তো করছে বেশি বেশি রোজগার, দেবে এখন মাইনেটা। উমাশশী না করছে। অতএব সুবর্ণর আর বিবেকের দংশন নেই। কিন্তু কে বলবে কেন উমাশশীর এমন বোকামি? কেন সে অবিরত সংসারে সকলের মন রাখার চেষ্টা করে মরে? মন কি সত্যিই কারো রাখতে পেরেছে? মন রেখে রেখে কি কখনো কারো মন রাখা যায়? যায় না। শুধু সেই মনের দাবি আর প্রত্যাশা বাড়িয়ে দেওয়া হয় মাত্র, আর সেই ব্যর্থ চেষ্টা অবিরতই তাকে অবজ্ঞেয় করে তোলে। উমাশশী বৃথা চেষ্টার বোঝা চাপিয়ে চাপিয়ে জীবনটাকে শুধু ভারাক্রান্তই করে তুলেছে, মন কারো রাখতে পারেনি। মুক্তকেশী সর্বদাই তার উপর বেজার। মুক্তকেশী তোয়াজ করেন উকিল ছেলের বউকে। কেন করেন সেটাই আশ্চর্য। এও এক মনস্তত্ত্ব। নচেত টাকার সচ্ছলতা যদি কেউ তাকে দেয়, সে তো মেজ ছেলে, তবু সেজ বউকে ভয় করেন, তোয়াজ করেন। ছোঁয়াশ লাগার মতো উমাশশীও করে, তাই ভয়ে ভয়ে বলে, মেজ বউয়ের মেয়ে আজ যা কাণ্ড করছে ও আর পেরেছে। না পারেন, যে পারে করুক। আমি বাবা উনুনের ছায়াও মারাচ্ছি না। আমার পালার দিনে কি কেউ হাঁড়ি ধরতে আসবে? বলে দুমদুম করে চলে যায় গিরিবালা। সুবর্ণ নামে না। খবরটা দোতলায় ছড়িয়ে পড়ে। অসন্তোষ আর সমালোচনার কলগুঞ্জন প্রবল হয়ে ওঠে এবং সব ছাপিয়া প্রবলতর হয়ে ওঠে কান্না, 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 কুৎসিত কান্না। ওই আর্তনাদ যেন এই অন্ধকূপ থেকে আকাশে উঠতে চায়। বাড়িতে কি হচ্ছে কি? তীব্র চিৎকার শোনা যায় প্রভাসচন্দ্রের। তাদের আড্ডা থেকে উঠে এসেছে লজ্জায় আর বিরক্তিতে। মেজাজ তাই সপ্তমে। বলি, কাঁদছে কোনটা? মেজ বউয়ের শেষ নম্বরেরটা না? মেজ বউ বাড়ি নেই নাকি? বাড়ি
থাকবেন না আবার কেন? বাড়ি ছেড়ে আবার যাবেন কোথায়? মেয়ে কোলে নিয়ে বসে আছেন। প্রভাস বিরক্তির সব বিষটা উপর করে দিয়ে চলে যায়। তবু গলা বন্ধ করতে পারছেন না। মেয়ের গলার এমন শাঁখের বাদ্যি, মুখে এক মুঠো নুন দিতে বল, বন্ধ হয়ে যাবে। চলে যায়। ঈশ্বরের দয়া, সুবর্ণলতার কানে পৌঁছয় না এই হিত পরামর্শটুকু। সুবর্ণলতার কানের পর্দা কান্নার শব্দে ফেটে যাচ্ছে তখন। ওদিকে রান্নাঘরে ঝড় উঠেছে। উমাশশী হাঁড়ি চড়াবার ভার নিচ্ছিল। প্রবল প্রতিবাদ উঠেছে সেজ বউ আর ছোট বউয়ের পক্ষ থেকে। সুবর্ণকেই বা এত আশকারা দেবে কেন উমাশশী? যার 5-7টা ছেলে মেয়ে, তার ঘরে তো নিত্য রোগ লেগে থাকবেই। তাই বলে ওই ছুতোয় সে দিব্যি পার পেয়ে যাবে? কই বলুক দেখি কেউ, সেজ বউ ছোট বউ কোনো দিন পালা ফাঁকি দিয়েছে? তাদের নিজেদের ঘর হেজে যাক মজে যাক, তবু সংসারের কাজ বাজিয়ে দিয়ে চলে গেছে। মেজগিন্নি বা কি এমন সাপের 5 পা দেখেছে যে ইচ্ছা মতো চলবে? উমাশশী যদি এইভাবে একচোখমি করে, তারাও ছেলের সর্দিটি হলেই কাজে কামাই দেবে। এই হচ্ছে শেষ কথা। উমা ভয়ে ভয়ে হাঁড়িখানাকে তাক থেকে নামিয়ে চালের গামলা হাতে নিয়ে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে আছে। জোর করে কর্তব্য করবার সাহসও তার নেই। এ কথা বলবার সাহস নেই। তোমাদের তো করতে হচ্ছে না বাপু, তবে অত গায়ের জ্বালা কেন? কিন্তু কেন যে গায়ের জ্বালা, সে কথার উত্তর কি নিজেরাই জানে ওরা? যেখানে ছোট কথা ছাড়া আর কোনো কথার চাষ হয় না, সেখানে বড় কথা মহৎ কথা তারা পাবে কোথায়? ছোট কথাই জ্বালার জনক। মেয়ে নিয়ে ঘরে বসে সোহাগ হচ্ছে, তোমার নাচ রান্নার পালা। ঘরের মধ্যে যেন হাতুড়ির ঘায়ের মতো একটা হুমকে এসে পড়ে। নিরবচ্ছিন্ন ক্রন্দনে শক্ত হয়ে যাওয়া মেয়েটাকে চুপ করাবার বৃথা চেষ্টায় নিজেই কাঁদো কাঁদো হচ্ছিল সুবর্ণ। এই শব্দে চমকে পিছন ফিরে তাকায়। তারপরই অগ্রাহ্য ভরে মুখটা ফিরিয়ে নিয়ে বলে, পালা বজায় রাখতে যাবার মতো অবস্থা দেখছ যে? এইমাত্র নিচে বহুবিধ বিরুদ্ধ সমালোচনা শুনে এসে প্রবোধচন্দ্রের মেজাজ খাপ্পা। তাই ক্রুদ্ধ স্বরে বলে, তোমার অবস্থা অপরে শুনবে কেন শুনি? ফেলে রেখে দিয়ে চলে যাও। মেয়ে নিয়ে এত আদিক্ষেতা। সুবর্ণলতা তেমনি আগ্রহের গলায় বলে, কার কাছে ফেলে যাব শুনি? তুমি সামলাবে? আমি সামলাতে বসবো তোমার ওই গুণধরী মেয়েকে? আমায় তো ভূতে পাইনি। আমার মেয়ে, একা আমার মেয়ে, সামলাতে ভূতে পায় তোমায়? বলতে লজ্জা করলো না? উগ্রমূর্তি সুবর্ণলতা উঠে বসে। আর যদি এ ধরনের কথা বলো, মান মর্যাদা রাখবো না বলে দিচ্ছি। প্রবোধ এই মুখটিকে ভয় পায়। তত্রাচও ভয় পাওয়াটা প্রকাশ করে না, বলে, ও মান মর্যাদা রেখে তো উল্টে যাচ্ছ। এখন যাও, নিজের মান রাখো তো, পালাটা সেরে দিয়ে এসো। আমার মান এমন ঠুনকো নয় যে তাও বজায় রাখতে পিশাচি হতে হবে। মেয়ে নিয়ে শুয়ে পড়ে সুবর্ণ। ভঙ্গিতে অবহেলা অবজ্ঞা। প্রবোধচন্দ্রের গায়ে রক্ত ফুটে ওঠে। তীব্র স্বরে বলে, শুলে যে এ আর কি পেয়েছ নাকি? রোজ রোজ তোমার ভাগের কাজই বা অন্য করে দেবে কেন শুনি? যাও, উঠে যাও। একটু কাঁদলে মেয়ে মরে যাবে না। সুবর্ণলতা তথাপি ওঠে না। শুয়ে শুয়েই বলে, একটা রাতে না খেলেও কেউ মরে যাবে না? না খেয়ে? এ কি সাংঘাতিক শব্দ! তার মানে উঠবে না? শক্ত পাথর মেয়ে মানুষ। অতএব অন্য সুর ধরতে হয় প্রবোধকে, নরম সুর। 5 জনে 5 কথা বলবে, গায়ে পেতে নেবেই বা কেন? এতে তোমার লজ্জা হয় না? সুবর্ণ আবার উঠে বসে। উঠে দৃঢ় কণ্ঠে বলে, না হয় না,
আমার লজ্জা শরমের জ্ঞানটা তোমাদের সঙ্গে মেলে না। আমার কাছে তার চাইতে অনেক বেশি লজ্জার নিন্দুকের মুখের দুটো কথা শোনার ভয়ে রুগ্ন সন্তানের দুর্দশা করা। যারা অমন করে তারা মা নয় শয়তান, মা নয় পিশাচী। তারা শয়তান, তারা পিশাচী? নিশ্চয় শয়তান স্বার্থপর মহাপাতকী। তোমার সবই সৃষ্টি ছাড়া। হ্যাঁ, আমার সবই সৃষ্টি ছাড়া। কি করবে? ফাঁসি দেবে? আমি বলছি তুমি যাও। মেয়ে আমি দেখছি। না না সুবর্ণ, সেদিন রাত্রে নামেনি। উমা শশী রেঁধেছিল শেষ পর্যন্ত। আর আশ্চর্য, বাড়ি শুদ্ধ সবাইকে তাক লাগিয়ে দিয়ে নেমে এসে অম্লান বদনে সেই ভাত খেয়ে গিয়েছিল সুবর্ণ। ডাকতে পর্যন্ত হয়নি। হঠাৎ এক সময় রান্নাঘরে এসে জল কাদার উপর মাটিতেই ধপাস করে বসে পড়ে বলেছে, এই বেলা আমায় 4টি দিয়ে দাও তো দিদি, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এত বড় বেহায়া মেয়ে মানুষ, তবু মুক্তকেশী আশা করেছিলেন আজ হয়তো সকালবেলার রান্নার ভাতটা মেজগিন্নি নেবে। কিন্তু সে আশা ফলবতী হলো না। সকালবেলায় দেখা গেল মেয়েটার গায়ে হাম বেরিয়েছে, কান্নার হদিশ পাওয়া গেল এবং রান্নার ভরসাও গেল। একদিন আধদিন নয়, এখন অনেক দিন। বলবার কিছু নেই, এ রোগ কারো হাত ধরা নয়, কিছু নেই। তবু বলা বলি হয়, সকলের মধ্যেই হয়। কিন্তু সেই বলার মুখে এক প্রকাণ্ড পাথর পড়ল। বেলা 12টা নাগাদ যোগু এসে হাজির হলো একটা আধা বয়সী বিধবা বামনির সঙ্গে নিয়ে। কই গো পিসি, এই নাও তোমার রাঁধুনি। কি করতে টরতে হবে দেখিয়ে শুনিয়ে দাও। মা বলেছে কাজকর্ম ভালো হবে। মুক্তকেশী অবাক গলায় বলেন, রাঁধুনি আনতে হুকুম করলো কে তোকে? যোগু মেলি ভঙ্গিতে বলে ওঠে, শোনো কথা, তোমার নিজের বেটাই তো বলে এলো গো। মেজ পুত্তুর বলল মেজ বৌমার খুকির হাম বেরিয়েছে, ওদিকে বড় বৌমার খেটে খেটে জান নিকলোচ্ছে। সংসারের অচল অবস্থা, রান্নাবান্নার জন্য একটি বামুনের মেয়ে চাই। তোমার দেখি 7 কাণ্ড রামায়ণ শুনে সীতাকার পিতা। মুক্তকেশী একবার জ্বলন্ত দৃষ্টিতে মেজ বউয়ের ঘরের দিকে দৃষ্টিপাত করে বলেন, বুঝেছি, কামরূপ কামিক্ষের ভেড়াটা ছাড়া এ কাজ আর কার হবে? তবে আমি এখনো মরিনি জগা, আমার জীবদ্দশায় রাঁধুনি ঢুকতে দেব না বাড়িতে। জগা বীর দর্পে বলে, দেবে না বললেই হলো, তুমি ওদের আষাঢ়ি নাড়বে। আমার মরণ নেই। তবে যারা করবার তারাই করবে, লোকের দরকার নেই জগা। মিথ্যে বামুনের মেয়েকে আশা দিয়ে নিয়ে এসে নিরাশা করা। যোগু যে যোগু, সেও এ পরিস্থিতিতে থতমত খায়। অনুরোধ মাত্র লোক জুটিয়ে আনার মহিমায় উৎফুল্ল হচ্ছিল। কিন্তু এ কি? বোকার মতো বলে, তাহলে বলছো দরকার নেই? মুক্তকেশী সেই কথাই বলতে যাচ্ছিলেন, কিন্তু বলা হয় না। সহসা সেই ভর দুপুরে শুকনো আকাশ থেকে বজ্রপাত হয়। সেই বজ্রে ধ্বংস হয়ে যায় সভ্যতা, ভব্যতা, সামাজিক নিয়ম নীতি। আর ধ্বংস হয়ে যায় মুক্তকেশীর পদমর্যাদার মহিমা। হঠাৎ দরজার ওদিক থেকে সুবর্ণর পরিষ্কার গলার দ্বিধাহীন ভাষা উচ্চারিত হয়, আছে দরকার? মা, ভাসুর ঠাকুরকে বলে দিন যেন রেখে যান। ও মুক্তকেশী স্তম্ভিত বিস্ময়ে বলেন, আছে দরকার? রেখে যাবে? আমি মানা করছি, তার ওপর তুমি এলে হুকুম চালাতে? হুকুম চালাচালির কথা নয় মা, অবুঝের মতন রাগ করলে তো চলবে না। দিদি একার কত দিক দেখবেন। বামুনের মেয়ের কথা আমি বলে পাঠিয়েছি। বামুনদি, তুমি এসো তো এদিকে। জিতারহ চেঁচিয়ে ওঠে মুখ্য যোগু, এই তো চাই,
আমার পিসিটির এই রকম শিক্ষারই দরকার ছিল। মুক্তকেশীর সংসারে যুগ প্রলয় ঘটে। মুক্তকেশীর কলমের উপর নতুন কলম চলে। মুক্তকেশীর সংসারে মাইনে করা রাঁধুনি ঢোকে। এ যেন অনিবার্য অমোঘের একটা চিহ্ন। তা বোধ করি এই প্রথম বিন্দু আর গিরিবালা সুবর্ণলতার তেজ আস্পর্ধার সমালোচনা না করে তার উপর প্রসন্ন হয়। বাচ্চা গেল বাবা। শুধু উমা শশীরই মনে হয় সে যেন সর্বহারা হয়ে গেছে। আর রান্নাঘর থেকে চ্যুত হলে কিসের দামে বিকবে উমা শশী? মূলহারা এই দিনগুলোকে নিয়ে করবে কি? যখন তখন চোখে জল আসে তার, আর বামুনদের পায়ে পায়ে ঘোরে তার সাহায্যার্থে। তবু তো বোঝা যাবে কিছুটা প্রয়োজন আছে উমা শশীর। সুবর্ণলতার মতো সে নিজের উপস্থিতির জোরেই নিজেকে মূল্যবান ভাবতে পারে না। কালো শুটকো পেটে পিলে ছেলেটার দিকে জ্বলন্ত দৃষ্টি হেনে শ্যামাসুন্দরী বলেন, ওকে বাড়িতে জায়গা দিতে হবে, কি করব ওকে নিয়ে? যোগু তার বাইরের বাবুসাজ আধময়লা ফতুয়াটা খুলে উঠোনের তারে ছড়িয়ে দিতে দিতে অগ্রাহ্যের গলায় বলে, করবে আবার কি? সময়ে দুটো ভাত জল দেবে, খানিক পাচন সেদ্ধ করে দেবে, আর কি? মাথায় করে নাচতে বলিনি। শ্যামাসুন্দরী ক্রুদ্ধ গলায় বলেন, মাথায় করে নাচার আবার হাত পা কি আছে? সময়ে দুটো ভাত জল দেব, পিলে পেটের জন্যে পাচন সেদ্ধ করে দেব? কেন, কি জন্যে? কি জন্যে সে কথা তো রাজকন্যাকে বলা হলো আগেই। মা নেই, দিদিমা পুষত, সেটাও পটল তুলেছে। কে দুটো ভাত দেয় তার ঠিক নেই। ও, আমাকেই তাহলে ওর দিদিমা হতে হবে? শ্যামাসুন্দরী মানবিকতার ধার ধারেন না, বলেন, তুই আর আমার সঙ্গে জ্ঞাত শত্রুতা করিস না জগা। চিরটা কাল জ্বলে পুড়ে মরলাম। জগতে অমন ঢের মাতৃহারা আছে, সবাইকে দয়া করতে পারবি তুই? সবাইকে পারবার বায়না নেবে জগা, এমন মুখ্য বামুন নয় মা। যোগু দৃপ্ত স্বরে বলে, একটার কথাই হচ্ছে। না, হবে না। শ্যামাসুন্দরী আরও দৃপ্ত হন, বলে, আমার কে ভাত জল করে তার ঠিক নেই। হিতৈষী ছেলে এলেন আমার ঘাড়ে একটা রুগী চাপাতে। রাগ বাড়াস নে জগা, যেখানকার নিধি সেখানে রেখে আয়। জগা অবশ্য মায়ের এই শাসন বাক্যে বিন্দুমাত্র বিচলিত হয় না, বলে, রেখে আসবার জন্যে নিয়ে এলাম যে। এই ছোড়া, হা করে দাঁড়িয়ে আছিস যে? নতুন দিদিমাকে পেন নাম কর। দেখছিস কেমন ভগবতীর মতন চেহারা। এই এই খবরদার, পায়ে হাত নয়, দূরে থেকে আলগোছে। তুই বেটা এমন কি পুণ্যি করেছিস যে আমার মায়ের চরণ স্পর্শ করবি? পেন নাম করে বস ওখানে। মা, ছোড়াকে দুটো জলপানি দাও দেখি, খিদে তেষ্টায় টাটা করছে। দেখো আবার দুঃখের ছেলে বলে খানিক আকোচ খাকোচ ধরে দিও না। দেখছ তো পেটের অবস্থা, এক আধটা রসগোল্লা ফোল্লা আছে ঘরে? শ্যামাসুন্দরী ছেলেকে চেনেন, ওই পিলে পেটাকে যে আর নড়ানো যাবে না। রসগোল্লা খাইয়ে রাজ সমাদরেই রাখতে হবে, তা তিনি নিশ্চিত অবলোকন করছেন। তবু সহজে হার স্বীকার না করে ক্রুদ্ধ গলায় বলেন, না থাকে আনতে কতক্ষণ? এক্ষুনি তো ছুটতে পারো তুমি, কিন্তু বাড়িতে না হোক একটা পুষ্যি বাড়াতে আমি পারবো না জগা। বয়স বাড়ছে বই, কমছে না আমার, পারবো না আর খাটতে। যোগু এবার উদ্দীপ্ত হয়, বলে, মা, তুমি যে দেখছি তোমার ননদের ওপর এক কাঠি সরেস হলে, মুখ ফুটে বলতে পারলে কথা? ওর জন্য কালিয়া পোলাও রাঁধতে হবে বলেছে কথা। দুবেলা দুমুঠো পোড়ের ভাত আর কাঁচকলা সেদ্ধ, এই তো ব্যাপার। লোকে গরু পোষে, কুকুর বিড়াল পোষে,
আর একটা মানুষের ছেলেকে দূর দূর করছো? ছি ছি। তা সে তুই আমার শতেক ছি দে। শ্যামাসুন্দরী অনমনীয় গলায় বলেন, বুড়ো বয়সে একটা খোকা পুষে তার পরের ভাত রাঁধতে বসতে পারবো না, ব্যাস। ভারী হিতৈষী ছেলে আমার। সেই যে বলে না, ভালো করতে পারি না, মন্দ করতে পারি, কি দিবি তাই বল, তোর হয়েছে তাই। শ্যামাসুন্দরী সহজে একসঙ্গে এত কথা বলেন না, কিন্তু আজ ছেলের গোয়ার তুমি বায়নায় মেজাজ খাপ্পা হয়ে গেছে তার। পাড়ার একটা ছুতোরের ছেলে, তার দিদিমা মরেছে কি ঠাকুমা মরেছে, তার ভাত রাঁধবার লোক নেই, এই যুক্তি দিয়ে কিনা একটা রুগীকে এনে মার গলায় গেঁথে দিতে চায়। বামুনের ছেলে হলেও বা ভবিষ্যতের একটা আশা ছিল, দিনে অদিনে কিছু না হোক জগাকেও এক ঘটি জল দিতে পারত। কিন্তু এ কি, ছুতোরের ছেলে, একেবারে জল অচল। তারপর শক্তপোক্ত নয় যে চাকরির কাজও করবে। তবে শুধু শুধু কেন শ্যামাসুন্দরী এই নির্ঝঞ্ঝাট সংসারে অত বড় একটা ঝঞ্ঝাট ঢোকাবেন? একটা 8-10 বছরের ছেলে, সে তো খোকার সামিল। বুড়ো বয়সে একটা খোকা পুষবেন শ্যামাসুন্দরী? রেগে বলেন, গরু পুষে দুধ আসে, কুকুর বেড়ালেও উপকার আছে, এর থেকে কি উপকার পাওয়া যাবে? উপকার? যোগু হঠাৎ সত্যিকার রেগে ওঠে, ফুলে দেড়া হয়ে ওঠে, বলে, উপকার পাবে কি না ভেবে তুমি দয়া দেখাবে? থাক মা, দরকার নেই তোমার ওই ওজন করা দয়ায়, দরকার নেই। উফ, এমন কথা শোনার আগে জগার মরণ হলো না কেন? ঠিক আছে, ভাত তোমায় রাঁধতে হবে না, জায়গাও দিতে হবে না। চল রে নিতাই, ভুল করে এনেছিলাম তোকে, বাড়িটা যে জগার বাপের নয় সেটা খেয়াল ছিল না। ছেলেটার হাত ধরে টান দেয় যোগু, বলে, ভালো বাড়িতে এনেছিলাম তোকে, শিক্ষা পেলি ভালো। এরপর আর কখনো বামুন বাড়ির দরজায় এসে দাঁড়াসনি। হ্যাঁ, বরং কসাইয়ের বাড়িতে আশ্রয় চাইবি, তবু বামুন বাড়ি নয়। কি কথা কানে শুনলাম, ছি ছি। কিনা ওকে যে আমি দয়া করব, ও আমার কি উপকারে আসবে? যোগু বাইরের দরজার দিকে পা বাড়ায়। শ্যামাসুন্দরী প্রমাদ গোনেন, বোঝেন যোগু সত্যি রেগেছে, আর সত্যি রাগলে 5 দিন জলস্পর্শ করবে না। উপায় নেই, ছোড়াকে গলায় গাঁথতেই হবে। তবে নরম হওয়া তো চলবে না, তিনিও যোগুর মা। তাই তীব্র স্বরে বলেন, দেখ জগা, রাগ বাড়িয়ে দিস নে, যা দিকিন এক পা, দেখি কেমন যাস। যাব না? তোমার কথাই নাকি? বলে হঠাৎ পাক খেয়ে ঘুরে দাঁড়ায় যোগু এবং উচ্চ উদাস স্বরে বলে, দেখ নিতাই, দেখে নে, এত বড় একটা বুড়ো মর্দার মান প্রতিষ্ঠা একবার দেখে নে। রাগ করে বেরিয়ে যাবার স্বাধীনতাটুকুও নেই। এই অসহায় অবলা জীবটাকে আবার একটা মনীষী জ্ঞান করে তোর বাবা মুরব্বি ধরেছে। দাওয়ায় এসে বসে পড়ে নিতাইকে কাছে নিয়ে, যেন সেও ওর মতোই বাইরে থেকে প্রার্থী হয়ে এসেছে। নিতাই বিস্ময়াহত দৃষ্টি মেলে বসে থাকে। শ্যামাসুন্দরী আর দ্বিরুক্তি না করে ঘর থেকে একখানা শালপাতায় করে পয়সায় 2 গণ্ডা রসমুন্ডির গোটা চারেক এনে ধরে দিয়ে জোরালো গলায় বলেন, কলে মুখ দিয়ে জল খাওয়া চলবে না, না গ্লাসে করে দিতে হবে। সহসা যোগু অন্য মূর্তি ধরে, যেন সে মানুষই নয়, চড়া গলায় বলে, গ্লাসে করে জল দিতে হবে কেন? আমার গুরু পুত্তুরের ঠাকুরদা এসেছে, কলে মুখ দিয়ে জল ওর ঘাড় খাবে না? দেখ নিতাই, ওসব রাজকায়দা যদি করতে আসিস পোষাবে না। বৃদ্ধ ব্রাহ্মণ কন্যা তোকে খাবার জল গড়িয়ে দেবে, আর তুই তাই খাবি? ছি ছি। হ্যাঁ, এ কথা যদি বলিস, এই রসমুন্ডি কটা আমার জগরাগ্নির কাছে নস্যি হলো গো দিদিমা, আর গোটা 4-5 দাও, সে আলাদা কথা। খিদের
কাছে চক্ষু লজ্জা নেই, তাহলে কলে জল খাবো না এ বায়না করতে পাবি না। শ্যামাসুন্দরী কড়া চোখে একবার ছেলের দিকে তাকিয়ে ঘর থেকে আবার একেবারে পুরা 1 পয়সার রসমুন্ডি এনে বসিয়ে দিয়ে বলেন, আর কিন্তু নেই জগা, কাল 4 পয়সার এনেছিলি, তার দরুন গোটা কতক ছিল। যোগু হৃষ্ট গলায় বলে, ব্যাস ব্যাস, ওতেই হবে, আর কত চাই? হ্যাঁ রে নিতাই, শরীরে বল পাচ্ছিস? যে হাল হয়েছে ওটাই প্রধান দরকার। নিজে থেকে মনে করে করে দুধ চেয়ে নিয়ে খাবি, বুঝলি? এই যে ভগবতীকে দেখছিস, এনার কাজের সীমা সংখ্যা নেই। ইনি যে হুশ করে তোকে ডেকে দুধ খাওয়াতে বসবেন তা মনে করিস না। মার প্রতি এই কর্তব্যটি সেরে যোগু হৃষ্ট চিত্তে বসে পড়ে বলে, যাক বাবা, আমার একটা দায় ঘুচল, মাতৃহীনকে মায়ের কোলে ফেলে দিলাম। শ্যামাসুন্দরী ছেলের দিক থেকে এদিকে চোখ ফেলে তীব্র স্বরে বলেন, এই ছেলেটা তোর নাম কি? নিতাই সেই যে পরিস্থিতির মুখে পড়েছিল তাতে তার কথা কওয়ার সাহস ছিল না, কিন্তু এখন চুপ করে থাকাও শক্ত, তাই সাবধানে নিজের নাম বলে, নিতাই। ও কি নাম বলা ছিরি রে নিতাই? যোগু সদুপদেশ দেয়, ভদ্রলোকের মতো বলবি, স্ত্রী নিতাই দাস। নেহাত চাকর বাকরের মতো থাকলে তো চলবে না, ভদ্রলোকের মতন থাকতে হবে। শ্যামাসুন্দরী বোঝেন এ হচ্ছে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, পাছে তিনি ছেলেটাকে চাকরির পর্যায়ে ফেলেন, তাই জগার এই শাসন বাণী। তা তিনিও সোজা মেয়ে নন, তাই কড়া গলায় বলেন, চাকরের মতো হবে নাকি রাজার মতো হবে? এই নিতাই, তোর বাপ কি করে? নিতাইয়ের আগেই যোগু তাড়াতাড়ি বলে ওঠে, বাপ বেটা তো ছুতোর, কাঠ ঘষে, আর কি করে? যাকগে, ওসব কথা মনে নিতে হবে না, তুই নিজে মানুষ হবি, বুঝলি? ঘর সংসার দেখিয়ে দিগে। এই সময় বহুকাল পরে মুক্তকেশীর আবির্ভাব ঘটে এবং মুহূর্তেই ছেলেটার দিকে চোখ পড়ে তার। সন্দেহের গলায় বলেন, এ ছোড়া কি, চাকর রাখলি বুঝি? যোগু আভূমি ছেলাম করে বলল, কি যে বলো পিসি, জগা রাখবে চাকর? ভারী তালেবদ তোমার ভাইপো। কেষ্টর জীব, কেষ্ট যখন যেখানে রাখেন থাকে। শ্যামাসুন্দরী বিদ্রুপের গলায় বলেন, তা বটে, অন্তত যে কদিন পোড়ের ভাত আর রসগোল্লা ভিন্ন সইবে না সে কদিন এখানেই থাকবে। মুক্তকেশী খুঁটিয়ে জিজ্ঞেস করে ব্যাপারটা জেনে নেন। মুক্তকেশী গালে হাত দেন, তারপর বলেন, জাতটা কি? এবার যোগু মার মুখে হয়, জাত নিয়ে কি হবে পিসি, জাত নিয়ে কি হবে? নাচ জামাই করবে? শোনো কথা। মুক্তকেশী বলেন, এই তোকে আর আমার মেজ বৌমাকে এক বিধাতায় গড়েছে দেখছি। কথা কয়েছ কি অগ্নিমূর্তি, ঘরে দৌড়ে ঘুরে বেড়াবে, জাত দেখবি না? না, দেখব না। ঘরে দৌড়ে মশামাছি পিঁপড়েও বেড়ায়, নর্দমা থেকে উঠে এসে বেড়ায়, তখন তো তোমাদের জাতের বিচার দেখি না। এই নিতাই, চল আমরা অন্যত্র যাই, দুটো বুড়িতে মিলে কুটকচালে গপ্প করুক, ওরা আবার ধম্ম কথা কইতে আসেন। মানুষ কেষ্টর জীব, অতিথি নারায়ণ, যত ফক্কিকারই কথা। মুখের ওপর যে অপমানটা তোমরা এই অভাগা নারায়ণটাকে করলে বসে বসে, নিহাত নারায়ণ বলেই সহ্য করলো। যতই হোক বেটা ছেলে, এ লক্ষ্মী ঠাকুরন হলে মনের ঘেন্নায় পাতালে প্রবেশ করত। মানুষের ছানা দুটো খাবে সেই নিয়ে খোঁচা দেওয়া। যোগু গটগট করে বেরিয়ে যায় নিতাইয়ের হাত ধরে। মুক্তকেশী পিছন থেকে সাবধান করেন, কাজটা কিন্তু ভালো করলি না যোগু। কে বলতে পারে ছোড়া স্বদেশী কিনা? শুনি পুলিশের ভয়ে নাকি অমন কত ছোড়া ন্যাকা সেজে। কথা থামান, যোগুর কানে প্রবেশ করাবার আশা আর থাকে না। শ্যামাসুন্দরীর কানে যেটুকু গেছে তাতেই যথেষ্ট। তাচ্ছিল্য ভরে বলেন, তোমার ভাইপোর জন্যে ভেবো না ঠাকুরছি,
পুলিশই ওর ভয়ে দুগ্গা নাম জপবে। এই বুড়ো বয়সে একটা কচি খোকা এনে আমার গলায় চাপালো, আপত্তি দেখিয়েছি তাতে রাগ দেখেছ তো। যাকে, তোমার খবর কি? অনেকদিন তো আর আসো না। মুক্তকেশী বলেন, আর আসবো কি, কোমরটা যে দিন দিন শত্রুতাই সাজছে, বেশি হাঁটতে পারছি না আর। ওই শো করে গঙ্গার স্নানটুকু বজায় রাখা। এসেছি একটা খবর দিতে, মেয়ে দুটোর বিয়ে ঠিক করে ফেলেছি, তাই তোমায় বলতে আসা। একদিন যাবে, ছেলেদের সঙ্গে একত্র বসে পরামর্শ হবে। শ্যামাসুন্দরী বোঝেন কোন মেয়ে দুটো? মল্লিকা, চাপা, আর কি? বলেন, তা বেশ, কোথায় সম্বন্ধ হলো? বিরাজের শ্বশুরবাড়ির সম্পর্কে, ঘর বর ভালো, দুই জ্যাঠতো খুড়তুতো ভাই। শ্যামাসুন্দরী সকৌতুকে বলেন, তা তোমার মেজ বউ তো ছোটকালে বিয়ে পছন্দ করে না, রাজি হয়েছে? ছোটকালে? মুক্তকেশী একটু চাপা ঝঙ্কার দিয়ে ওঠেন। ছোট আবার কোথায় বউ? তোমার কাছে তো আর কিছু অছাপা নেই। 11 বলে চালাচ্ছি, 13 ভরে গেল না। তা মেজ বৌমা আমার মুখে চুনকালি নেপেছে। বিরাজের সেই সম্পর্কে ননদ কুটুম্ব সূত্র ধরে এসেছিল কোণে দেখতে। তুই বউ মানুষ, চুপ করে থাক। বড় বৌমা তো মুখে রাগ কাড়েনি। মেজ বৌমা তাদের সঙ্গে গল গলিয়ে গপ্প করে করে বলে বসেছিল, ও মা, 11 আবার কি, সে তো 2 বছর আগে ছিল। দুজনই ওরা 13 পুড়ে গেছে। মা বোধহয় ভুলে গেছেন। নাতি নাতনির সংখ্যা তো কম নয়, ছেলের ঘর মেয়ের ঘর মিলিয়ে কোন না 50। সেই নিয়ে কি হাসাহাসি, বোঝো আমার বউয়ের গুণ। শ্যামাসুন্দরী বলেন, একটু সত্যবাদী আছে কি না? ওগো, সত্যবাদী আমরাও, তবে অত সত্যিবাদী হলে তো আর সংসার চালানো যায় না। সব দিক বজায় রাখবে তুমি কিসের জোরে? মান মর্যাদা রক্ষে রাখবে কিসের জোরে? মিথ্যেই ঘরের আচ্ছাদন, মিথ্যেই চালের খুঁটি। সংসার তো করলে না কখনো। শ্যামাসুন্দরীর এই মুক্ত জীবনের প্রতি মুক্তকেশীর বরাবরের ঈর্ষা। শ্যামাসুন্দরী বোঝেন এখন প্রসঙ্গ পরিবর্তনের প্রয়োজন। বলেন, বসো ঠাকুরঝি, ডাব কেটে আনি। তা বিয়েটা কবে নাগাদ হবে? হবে, এই শ্রাবণের মধ্যেই দিতে হবে, নচেত 3 মাস হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। যেও তাহলে। যাক, তুমি বসো, ডাব কাটতে চলে যান। কিন্তু ভাগ্নেদের মেয়ের বিয়ের পরামর্শ দিতে এসে যে এমন দিশেহারা দৃশ্যের সামনে পড়তে হবে, এমন ধারণা কি ছিল শ্যামাসুন্দরীর? দেখতে হবে এমন ধারণা তো ছিল না। বিষয়বস্তুটাও ধারণাতীত। তবে দেখতে হলো। দেখলেন সুবর্ণলতা ছেলে পিটোচ্ছে। বরাবর শুনে এসেছেন সুবর্ণলতা নাকি ছেলে মেয়েদের গায়ে হাত তোলে না, নাকি ছেলে ঠেঙানো তার 2 চক্ষের বিষ। অন্য জায়েরা ছেলে মারলে রাগ করে, বলে, তোমার অধীনের প্রজা বলেই তুমি মারবে, তাহলে আর তুমি যার প্রজা, সেই বা তোমায় ছেড়ে কথা কইবে কেন? সেই সুবর্ণলতা ছেলে পিটোচ্ছে, অথবা শুধু পিটোচ্ছে বললে কিছুই বলা হয় না, খেপা জন্তুর মতো ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে বন্য আক্রমণে তাকে যেন শেষ করে দিতে চাইছে। বিধ্বস্ত হয়েছে নিজের কেশবেশ, চেঁচাবার শক্তিও বুঝি নেই, শুধু হাঁপাচ্ছে আর মারছে, উল্টে পাল্টে মারছে। উমা শশী ছাড়িয়ে নিতে পারেনি ছোট বউ বিন্দু। মুক্তকেশী তারস্বরে চেঁচাচ্ছে, মেরে ফেলবে নাকি ছেলেটাকে, মেরে ফেলবে নাকি? ও মা, এ কি খুনে মেয়ে মানুষ গো! ও গো, বেটা ছেলেরা যে কেউ বাড়ি নেই গো, আমি এ বউকে নিয়ে কি করি? সেজ বৌমা। সেজ বৌমা অর্থে গিরিবালা পারেননি
কারণ ওটাও ধারণা বহির্ভূত বস্তু। পরের ছেলেকে এমন মারে কেউ? অবশ্য ছেলেটাই যে নীরবে পড়ে মার খাচ্ছে এমন নয়, চারখানা হাত পায়ের সাহায্যে যুদ্ধ জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। তাতেই সুবর্ণলতার কাপড় ছিঁড়েছে, চুল খুলে গেছে, গুঁড়ো হয়েছে হাতের শাখা। প্রহারের শব্দ, ছেলেটার চিৎকারের শব্দ, বাড়ির অন্যান্য ছোট ছেলেদের ভীত ক্রন্দন শব্দ, আর সুবর্ণলতার অনমনীয় মনের তীব্র ঘোষণার শব্দ, মেরেই তো ফেলব, খুনই করব, এমন কুলাঙ্গার ছেলের মরাই উচিত। এমন এক অদ্ভুত পরিবেশের সামনে এসে দাঁড়ালেন শ্যামাসুন্দরী। তারপর ব্যাপারটা বুঝে ফেলার পর ছুটে এসে মল্লযুদ্ধের দুই যোদ্ধার মাঝখানে পড়ে বলেন, কি হচ্ছে মেজ বৌমা, খুনের দায়ে পড়তে চাও? বললেন, তবু ব্যাপারটার কতটুকুই বা বোঝা হয়েছে তার। ছেলেটা যে সুবর্ণর নয়, গিরিবালার, তা বুঝতে পারেননি। তবু বলে উঠেছিলেন, ছেলেটাকে কি খুন করবে মেজ বৌমা? হ্যাঁ, তাই করব। সুবর্ণলতা ছেলেটাকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। ওকে একেবারে জন্মের শোধ খুন করে ফেলে ফাঁসি যাবার বাসনাটাও ঘোষণা করে। আর এই সময়ই ব্যাপারটা বুঝে ফেলেন শ্যামাসুন্দরী। বুঝে চমকে ওঠেন, ছেলেটা গিরিবালার। তার মানে এই প্রাণঘাতী প্রহারটা দিচ্ছে সুবর্ণ, নিজের ছেলেকে নয়, পরের ছেলেকে। সুবর্ণ কি তাহলে সত্যই বিকৃত মস্তিষ্ক? শ্যামাসুন্দরী এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না, তবু শ্যামাসুন্দরী নিজেকে প্রস্তুত করে নেন। ছেলেটাকে কাছে টেনে নিয়ে বলেন, বুঝেছি কোনো ঘোরতর অন্যায় করেছে ছেলেটা, তবু আমি ওর হয়ে মাপ চাইছি মেজ বৌমা। এবার এতক্ষণে গিরিবালার মুখে বাক স্ফূর্তি ঘটে। আপনি মাপ চাইলেই তো হবে না মামিমা, থানা পুলিশ করে ছাড়বো আমি। পরিস্থিতি যাই হোক, গিরিবালার ওই থানা পুলিশের ঘোষণাটাও ঠিক বরদাস্ত করতে পারলেন না শ্যামাসুন্দরী। অসন্তুষ্ট স্বরে বলে উঠলেন, ছি ছি সেজ বৌমা, এই কথা, এ কি কথা? এই কথা উচ্চারণ করা তোমার ভালো হয়নি। ছেলে দোষ করেছে, জেঠি দুঘা মেরেছে, এই তো কথা। বুঝলাম রাগের মাথায় মারাটা একটু বেশিই হয়ে গেছে, তা সে তোমার নিজেরও হতে পারত। তাই বলে জেঠিকে তুমি পুলিশের ভয় দেখাচ্ছ ছেলের সমক্ষে? ছি ছি। শ্যামাসুন্দরী নিতান্তই বাপের বাড়ির সম্পর্কে একমাত্র এবং নিতান্তই নিকটজন, তাই মুক্তকেশী তাকে যথেষ্ট পদমর্যাদা দিয়ে থাকেন। তবু আজ আর দিয়ে উঠতে পারলেন না। শ্যামাসুন্দরীর বিরূপ মন্তব্যের উপর ছুরি চালান, তুমি থামো বউ, থানা পুলিশের নাম সেজ বৌমা সহজে করেনি। ও তো মা নাকি, এতক্ষণ যে দাঁড়িয়ে সহ্য করেছে, তাতেই বাহাদুরি দাও ওকে। ওই ঘর জ্বালানি পর ভোলানিকে বুঝতে তোমার এখনো দেরি আছে বউ। এতখানি বয়স হলো, এমন জাহাবাজ মেয়ে দেখলাম না কখনো। ছেলে পুলে কোথায় কি খেলা করছে সেদিকে তার নজর দেবার দরকার কি? আর দোষের খেলাই বা কি খেলেছে? বড় বৌমার ছেলেরা সম্প্রতি দারোগা মেশোর বাড়ি ঘুরে এসে গল্পগাছা করেছে, তাই শুনে দারোগা সেজে খেলবার বাসনা হয়েছে, এই তো কথা। খেলায় ছেলেপুলে কখনো রাজা হয়, কখনো মন্ত্রী হয়, কখনো চোর হয়, কখনো জল্লাদ হয়, সেটা ধর্তব্য। ঘটনাটা ইতিমধ্যে জানা হয়ে গেছে শ্যামাসুন্দরীর। দারোগা বাড়ির গল্প শুনে গিরিবালার ওই বীর সন্তানটি দারোগা সেজে স্বদেশি পাজিদের শায়েস্তা করা করা খেলা করছিল। নিরীহ দু চারটে কুচো কাচাকে স্বদেশি সাজিয়ে নিজে জামা টুপি ও বুট জুতোয় সাজ সম্পূর্ণ করে সেই সবুট পদাঘাতের সঙ্গে স্বদেশীদের প্রতি যথেচ্ছ কটূক্তি করার খেলাটা নাকি ইতিপূর্বে দু একদিন হয়ে গেছে, এবং সুবর্ণলতা নাকি সে কথা শুনে
কড়া নিষেধ করে দিয়েছিল। তথাপি অমন মনোমতো খেলাটি সে ছাড়তে পারেনি। আবার আজ তোড়জোড় করে শুরু করেছিল। আর পড়বি তো পড় খোদ মেজ জেঠির সামনে। একেবারে বুট পরা পা তোলার মহা মুহূর্তে পরবর্তী দৃশ্য ওই। শ্যামা সুন্দরীর জানা হয়ে গেছে ঘটনাটা, তাই শ্যামা সুন্দরী বলেন, তা ওকেও বলি, জেঠি যখন 2-3 দিন নিষেধ করেছে তখন ওই খেলাটি বা খেলা কেন? মুক্তকেশী বিকৃত কণ্ঠে বলেন, ভারী আমার মহারানী এসেছেন সংসারে, তাই সংসার শুদ্ধ লোক ওর নির্দেশে ওঠবোস করবে। বেশ করেছে, ও ওই খেলা খেলেছে। ওই স্বদেশী মুখ পোড়াদের অমনি শাস্তি হওয়া উচিত। ওই মুখ পোড়াদের জন্যেই তো দেশে যত অশান্তির সৃষ্টি হয়েছে। তাছাড়া অপরের ছেলে কি করেছে না করেছে তাতে তো নাক গলাবার কি দরকার? তুই মারবার কে? শ্যামা সুন্দরীর চিরদিনের দোষ। শ্যামা সুন্দরী ন্যায় পক্ষ সমর্থন করে বসেন। অন্তত ওর কাছে যেটা ন্যায় মনে হয় তাই শ্যামা সুন্দরী অসন্তুষ্ট গলায় বলেন, এ তোমার কি কথা ঠাকুরছি? ছেলে দোষ করলে জেঠি, খুড়ি, ঠাকুমা, পিসিতে শাসন করবে না? করবে শাসন, তাই বলে খুন করে নয়। সেজ বৌমা ঠিক কথাই বলেছে, ওর হাতে দড়ি পরানোই উচিত। হ্যাঁ, সেই কথাই বলেছে গিরিবালা। বলেছে ওর হাতে যদি আমি দড়ি পড়াতে না পারি তো আমার নাম নেই। আমিও একটা উকিলের পরিবার, কিসে কি হয় জানতে বাকি নেই আমার। কিন্তু উকিলের পরিবারের সেই দম্ভক্তি কি সত্যি কার্যকরী হয়েছিল? সুবর্ণলতা নামের বউটার হাতে দড়ি পড়েছিল? তা যদি হয় তাহলে নিশ্চয়ই চাপা ও মল্লিকা নামে মেয়ে দুটোর বিয়ে হয়ে ওঠেনি। সংসারে একটা ভয়াবহ তছনছ কাণ্ড ঘটে গেছে। তা সেদিনের সেই পরিস্থিতি মনে করলে তাই মনে হয় বটে, কিন্তু সেসবের কিছুই হয়নি। যথারীতি সর্ববিধ অনুষ্ঠান সহকারে বিয়ে হয়ে গেছে। না হবে কেন? একেই তো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তাছাড়া বাঙালি মধ্যবিত্ত ঘরের মানুষগুলোর মতো এমন মজবুত জীব অল্পই আছে। এরা জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না। মনে হয় গেল গেল সব গেল, আবার দেখা যায় কই কিছুই হলো না। আবার যথারীতি সংসারে ভাত চড়ে, ডাল চড়ে, খাওয়া শোয়া হয়, কচিগুলো বড় এবং বড়গুলো বুড়ো হতে থাকে, এবং 3 বিধাতা ঘটিত ওই জীবনলীলা অব্যাহত গতিতে চলতে থাকে। মুক্তকেশীর সংসারও তার ব্যতিক্রম ঘটেনি। বিয়েতে শাক বেজেছে, উলু পড়েছে, লোকজন খেয়েছে। যোগু এসে বিরাট হাকডাক সহযোগে যজ্ঞী দেখেছে ও পরিবেশন করেছে, এবং শ্যামাসুন্দরীও অন্তঃপুরের অনেক কাজ সমাধা করেছেন, এবং মুক্তকেশী নাচ জামাইদের নিয়ে রঙ্গরস করেছেন। মোটের মাথায় অনুষ্ঠানের ত্রুটি হয়নি। শুধু বিরাজ তখন আর একবার মৃত সন্তানের জের টেনে আঁতুড় ঘরে বসে থেকেছে, আসতে পারেনি। আর আশা হয়নি সুবালার। সুবালার সংসারে তখন দুটো বিপদপাত। একে তো ফুলেশ্বরী হঠাৎ মারা গেলেন, তার উপর হঠাৎ ওই সময়ই ঘাড়ের উপর উঁচনো খাড়াখানা ঘাড়ে পড়ল সুবালাদের। অম্বিকা ধরা পড়ল। অম্বিকার জেল হলো হবারই কথা। আশঙ্কার প্রহরী তো গুনছিল। সে যাক, বিয়েতে যে আশা হলো না সেটাই হচ্ছে কথা। তবে সব শূন্যতার পূরণ হয়ে গিয়েছিল মুক্তকেশী সুরাজের আশায়। বিয়েতে সুরাজ এসেছিল, অবস্থা আরও ফিরেছে, স্বামীর আরও পদমর্যাদা হয়েছে, তাই 2 ভাইজিকে 2খানা গহনা দিয়েছে। আর তারপর বন্ধুরা,
আজকের নিবেদন এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আগামীকাল অন্য একটি পর্বে, ঠিক সকাল 10টায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। নমস্কার।